রিমান্ড আলী আফতাবের সাথে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আলী আফতাব আপনার জন্য বিপজ্জনক। হ্যালো লিসেনার, আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8। সপ্তাহ ঘুরে রিমান্ডের হট সিটে আরও একজন তারকাকে নিয়ে উপস্থিত হয়েছি, আমি আফতাব। আমাদের রিমান্ডের হট সিটে আজকে আছেন একজন জনপ্রিয় মডেল প্লাস অভিনেতা, তার নাম হচ্ছে সজল। সজলকে আবার নতুন করে আসলে কোনো নামে উপাক্ষিত করা যাবে না। যে মানুষটাকে আমরা সবাই অনস্ক্রিনে সবসময় দেখে থাকি, সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে আছেন। এই মানুষটিকে যদি আপনারা SMS করতে হয়, SMS করার ঠিকানাটা খুব সহজ। আপনি মোবাইলের প্যাসেজ অপশনে যাবেন, CFM স্পেস আপনাদের নাম স্পেস আপনাদের লোকেশন, তারপর পাঠিয়ে দিতে হবে 6969 নাম্বারে। অবশ্যই সজলকে কিছু লিখে কিন্তু পাঠাতে হবে। আর আমাদের ফেসবুকতে আছে, ফেসবুকে সুন্দর আমার সজলের একটা সুন্দর ছবি দেওয়া আছে। সেই সজলের ওই ফেসবুকের ওইখানে আপনার লাইক কমেন্টস দিতে ভুলবেন না। ওইটা ঠিকানা হচ্ছে www.facebook.com/capitalfm 94.8। তো আমরা আজকে আর দেরি করছি না, চলে যাচ্ছি সজলের কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আফতাব ভাই, তবে ভয় লাগছে। আচ্ছা, জিজ্ঞেস করেন কেন? আচ্ছা, কেন ভয় লাগছে? কারণ শোটার নামই হচ্ছে রিমান্ড। আচ্ছা, সজল আজকে রিমান্ডের হট সিটে আসে খুব উজ্জ্বল একটা হাসি আজকে দেখতে পেলাম। এই হাসিটা আসলে কতক্ষণ ধরে রাখতে পারেন আসলে সেটাই দেখার বিষয়। আমাদের অনুষ্ঠান, আমার আরো কিছু প্রশ্ন আছে। জি, প্রশ্নটা বলে। প্রশ্নটা হচ্ছে যে আমি নাকি আজকে রিমান্ডে পরে আল্লাহই জানে। হ্যাঁ, মানে রিমান্ডের পরে ধরেন রিমান্ড সাকসেসফুল হলো না, হ্যাঁ, তো তারপরে ওই যে আরেকটা কি যেন থাকে না, কি যেন আরেকটা হয় না, ওই যে পরে ইন্টারোগেশন করতে হবে, আবার হাইকোর্টে আপিল করতে হবে। আচ্ছা, তারপরে ওই যে টর্চার সেলে নিয়ে যাওয়ার একটা ব্যাপার হয়, এসবও কি হবে? না, ওইটা হচ্ছে রিমান্ডের উপর ডিপেন্ডস করবে। আচ্ছা, লেটস সি। ওকে লিসেনার, আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট, গসিপ। আচ্ছা সজল ভাই, জি, 2001 সালে আপনি মানে এই পদচারণা শুরু হয় মিডিয়া জগতের, মনে হয় 2000 সালে না? কিন্তু আমি যতটুকু জানি যে আপনার বাসায় নাকি এটা সম্মতি ছিল না। এটা কি মানে সত্যি যে কাজ করার ব্যাপারে একটা বাসায় সম্মতি ছিল না? এই কথাটা কি সত্যি কিনা? ট্রু। আচ্ছা, ওকে। তো এই প্রতিবন্ধকতা মানে যেভাবে পার হয়েছেন আপনি, মানে এটা আসলে কিভাবে, মানে একটা বিজ্ঞাপন দিয়ে কি শুরু হয়েছিল? মেবি একটা শোর মধ্য দিয়ে শুরু হয়েছিল, কাউকে না জানিয়ে একটা শো করা হয়েছিল, আমি যতটুকু জানি আর কি, আমি যদি ভুল না করি আর কি। তো কিভাবে, তারপরে বাবা মায়ের মনটা কিভাবে জয় করলেন? যে আসলে বাবার মন এখন পুরোপুরি জয় হয় নাই। আচ্ছা আচ্ছা। তবে হ্যাঁ, বাবা আসলে খুবই স্টুডিয়াস ছিলেন, একদম বরাবরই। উনি যশোর বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করেছিলেন। বাহ বাহ। তো সামহাও বাবার আসলে সন্তানের প্রতি সেই এক্সপেকটেশনের জায়গাটাই ছিল সবসময় একদমই আলাদা। এবং যেমন ছোট থেকেই যখন আমরা বড় হচ্ছি, আমরা 3 ভাই বোন, তো সবার জন্য আসলে আলাদা করে প্ল্যান করা আছে যে আসলে কে কি পড়বে। বড় বোন ডাক্তারি পড়বে, ডাক্তারি ক্লোজড। এরপর মেজো ভাই ইঞ্জিনিয়ারিং পড়বে, ইঞ্জিনিয়ারিং ক্লোজড। আমার জন্য তখন অপশন আছে ওই সময় গিয়ে BBA, এবং সেটা IBA BBA-তে পড়তে হবে এরকম। আচ্ছা। তো ঢাকা ইউনিভার্সিটির IBA-তে যখন এক্সাম দিলাম, ওখানে ভাইভাই হলো না, ভাইবার পরে। তো ওর পরে আমার যেমন ঢাকা ইউনিভার্সিটি আমার পছন্দের ছিল যখন ওই সময় পড়ছিলাম। তো তখন এরপরে এক্সাম দিলাম বাকি 2 ইউনিটে, তো দুটোতেই হয়েছিল। এরপরে ইকোনমিক্সে ভর্তি হয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু বাবার যেটা তো সেটাই, ওই সময় আসলে IBA-তেই পড়তে হবে। দরকার হলে আমি 1 বছর পরে গিয়ে যদি ক্লাস শুরু করি সেটাও করা যাবে, কিন্তু IBA-তেই পড়তে হবে। আচ্ছা আচ্ছা। আর না হলে কি হতে পারে, আর যে কটা গভর্নমেন্ট ইউনিভার্সিটির IBA আছে সেখানে পরীক্ষা দিতে হবে। তখন জাহাঙ্গীরনগর, খুলনা আর সিলেটের ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। তো ফার্স্ট রেজাল্ট আসে হচ্ছে জাহাঙ্গীরনগর। এর মধ্যে ইকোনমিক্সে পড়তে পড়তেই রেজাল্ট চলে আসে, শিফট করে চলে যাই, ওখানেই পড়ি। তো বাবার একটা ধারণা ছিল যে কোনোভাবে যদি আরেকটা জায়গায় ইনভলভ হই, কিংবা অন্য আরেকটা, কারণ কমপ্লিটলি ডিফারেন্ট একটা সেক্টর মিডিয়া, তো এই জায়গায় ইনভলভ হলে পরে হয়তো পড়াশোনার জায়গাটা নষ্ট হবে, হয়তো ঠিক মতো হবে না, কিংবা ওনার কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা হয়তো উনি পাবেন না। সব মিলিয়ে আসলে উনি খুব একটা রাজি ছিলেন না। আমি লিসেনারদেরকে একটা মজার একটা ইনফরমেশন দিতে চাই সজল সম্পর্কে, যেটা হচ্ছে সজল মেবি যখন ক্লাস, মানে পড়াশোনা একটু ছোটোবেলায় একটু খামখেয়ালিপনা ছিল, এরকম ক্লাস
2 থেকে 3 আপনার 42 রোল লং ছিল, ওই রোল লং থেকে 1-এ চলে আসলো। সজল নাকি অনেক ভয় পাচ্ছিল যে আসলে আমি বাবাকে কি করে বলবো যে আমার রোল নাম্বার 1 হয়েছে। তখন তার কাছে ধারণা ছিল যে যে খারাপ করে তার ক্রমিক নম্বর ক্রমশই কমে যায়। এটা কি সত্যি ছিল সজল? সত্যি, ভয়ে আমি ক্লাস থেকে বাসায় আসতে চাই নাই। আচ্ছা আচ্ছা, যে এতগুলো রোল নাম্বার ছিল, এটা কমে গেল কেন? 42 থেকে 1-এ চলে আসলো। আমি বাসায় গিয়ে কি বলবো, কারণ আমি তো পরীক্ষার কাজে ঠিকই লিখছিলাম। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছিল ব্যাপার। পরে তো বাসে যাওয়ার পরে আপুর কাছ থেকে বুঝতে পারলাম যে না, এটা ঠিকঠাক, আমি ভালো পড়াশোনা করেছি। তুমি এটার জন্য মার খাওয়া না, এটার জন্য তুমি প্রেজড হওয়া। ইয়েস লিসেনার, আপনারা যে মানুষটি আছে খুব মেধাবী একটা মানুষ, মেধাবী একজন অভিনেতা আমাদের সামনে বসে আছেন। এবার ঈদে কাজের কেমন ফিডব্যাকটা কেমন পেয়েছেন এবার ঈদের? এখন শুধু আমি আমার নিজের কাজের কথা বলবো না, আমি বলবো ওভারঅল কাজ এবার ভালো ছিল। মানে কোন পার্সপেক্টিভের কাজ, মানে পয়েন্ট অফ ভিউ থেকে ভালো ছিল? আসলে একজন অভিনেতা ছাড়াও আমরা তো আসলে সবাই দর্শক, ভালো ভিউয়ার্স, যে যার জায়গা থেকে দর্শক। এবং আমরা যখন আসলে এই জায়গাটাতে কাজ করি তখন আসলে এক্সপেকটেশনস লেভেলটাও থাকে অনেক হাই অ্যাজ এ অডিয়েন্স। তো আমার কাছে বরাবরই যেটা মনে হতো যে আসলে বিনোদন বলতে শুধুই হাসি, শুধুই কমেডি, সেটা কেন হবে? বিনোদন তো আসলে কান্নাও হতে পারে, অবশ্যই। বিনোদন তো একটা রোমান্টিক গল্প হতে পারে, বিনোদন একটা গ্রামের গল্প হতে পারে, একটা সিরিয়াস গল্প হতে পারে, যেটা আপনাকে বিনোদন দেয়, সেটাই তো আসলে বিনোদন। শুধু হাসিটা বিনোদনের অংশ না, সেটা অনেকগুলোর মধ্যে একটা হতে পারে। শুধু সেটাই উপজীব্য হবে হয়তো, সেটা আমি ভাবি না। তো এবারের যাত্রাতে একটা জিনিস যেটা মনে হয়েছে যে অনেক রকমের নাটক দেখার সুযোগ তৈরি হয়েছে, অনেক রকমের টেলিছবি দেখার সুযোগ হয়েছে। ভালো মন্দের মিশেল তো অবশ্যই থাকবে, তবে কম্পারেটিভলি বলবো ভালোর পরিমাণ বেশি ছিল। ওকে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অভিনীত নাটকগুলোকে আপনি দেখেন? চেষ্টা করি। মোস্ট অফ টাইম এটা কি ইউটিউবে বেশি দেখা হয়? না, আমি টিভি নাটকে দেখার চেষ্টা করি। আচ্ছা, যদি হারিয়ে ফেলি তখন গিয়ে ইউটিউবে। কিন্তু এই সময়ে একটা খুব মানে একটা সংকটের আমরা সামনে দেখতে পাচ্ছি, যে সংকটটা হচ্ছে যে এখনকার দর্শক, 90% দর্শক হচ্ছে ইউটিউব নির্ভর হয়ে গেছে। এই কথাটা কি আপনি বিশ্বাস করেন? মানে পুরোপুরি বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, তো আমার কাছে যে মানে মোটামুটি যে লিস্টটা আছে, আমরা দেখি যে 90%, তাহলে এত ভিউয়ার্স ওরা কোত্থেকে পাচ্ছে? এত যখন ইউটিউবে আমরা ভিউয়ার্সগুলো দেখি, এত ভিউয়ার্স কোথায় পাচ্ছে? তার মানে কি আমরা মানে দর্শক হারাচ্ছি, সবগুলো কনভার্ট হয়ে ইউটিউবে চলে যাচ্ছে কি, এরকম কোনো কিছু? না, আমি আসলে এই জায়গা থেকে দুটো জায়গাতে দ্বিমত পোষণ করি। আই মাইট বি রং, কিন্তু এটা আমার নিজের অবজারভেশনস। সেটা হচ্ছে আসলে যদি আমরা টিভি দর্শক চিন্তা করি, টিভি দর্শক কিন্তু শুধুমাত্র আমি, আপনি, আমরা কজন, কিংবা আমাদের মতো আমরা যারা একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি, কিংবা যাদের সাথে দেখা হচ্ছে, কিংবা নিজে আমাদের আত্মীয় স্বজনের বাইরেও টিভি দর্শক কিন্তু আছে, অবশ্যই। যদি আমরা চিন্তাও করি এটা যে আমাদের দেশের জনসংখ্যা 16 কোটি, সেখানে যদি আমরা এখন ফেসবুক ইউজার কিংবা আমরা যদি ইউটিউবের ভিউয়ার্সের কথা বলি, তাহলে সেখানে কত হবে? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি কিংবা 5 কোটি। ওকে, বাকি 11 কোটিকে তো ফেলে দিতে পারবেন না, কখনোই না। বাকি 11 কোটি কোথায় দেখছে তাহলে? যেটার আসলে আমরা এস্টিমেশনস জানি না। আমরা হয়তো একটা লাইক, শেয়ার কিংবা একটা কমেন্ট, একটা ওটার উপর বেস করে বুঝি যে আচ্ছা ফেসবুকে কি পরিমাণ মানুষ পছন্দ করলো কিংবা ইউটিউবে কি পরিমাণ মানুষ পছন্দ করলো, কিন্তু এর বাইরেও একটা বড় অংশের মানুষ রয়ে গেছে, একটা বড় অংশের অডিয়েন্স রয়ে গেছে, ভিউয়ার্স রয়ে গেছে, যাদের সম্পর্কে আমরা জানি না, কারণ জানবার সুযোগটা নেই। তাদের ভালো লাগলো কিংবা তারা দেখলো কিনা সেটা সম্পর্কে আসলে আমরা জানি না। মাপকাঠি না, জনপ্রিয়তার মাপকাঠি না, সেটা বলছি। এটা একটা মাপকাঠি না, সেটা আসলে বলছি না। আমার মনে হয় যে এটা একটা হয়তো দেখার একটা নতুন জায়গা সংযোজন হয়েছে, উইচ ইজ গুড, এটা ভালো। এখান থেকে হয়তো যে অডিয়েন্স যারা অনেক বেশি ব্যস্ত কর্মজীবনে, তারা যেখানে দেখার সুযোগ পাচ্ছিলেন না, সেখানে তারা দেখার সুযোগ পাচ্ছেন। কিন্তু এর বাইরেও কিছু দর্শক আছেন যারা কিন্তু নিয়মিত দেখেন। আমার মনে হয় তাদেরকে ইগনোর করাটা ঠিক হবে না। ওকে, তো আরেকটাও এবারের যে নাটকগুলো দেখার পর আমরা তো নাটকের উপর একটা জরিপ করা হয়, তো জরিপে একটা জিনিস বেরিয়ে আসছে, যেটা হচ্ছে যে একই অভিনেতার চেহারা বারবার নাকি দেখা হচ্ছে। তো একটা আচ্ছা ওকে, তো একটা অভিনেতার চেহারা নাকি বারবার দেখছে মানুষ, ওই জায়গা থেকে নাকি অনেক সময় তিক্ততার জায়গাটা চলে আসছে। একজন অভিনেতা হিসেবে আপনার এই জায়গার মানে ইয়াটা আমি একটু জানতে চাচ্ছি যে আপনি কি বলেন এই জিনিসটা, কিভাবে দেখছেন এই জিনিসটাকে? কার কথা বলছেন? আমি সজলের কথাও বলতে পারি, আর অনেকের মানুষের কথা বলতে পারি, আমি মুশাররফ করিমের কথা বলতে পারি, আমি জাহিদ হাসানের কথা বলতে পারি, মানে যারা বেশি নাটক করেছে এবার। আচ্ছা, যুক্তি খণ্ডন করি প্রথমে। ওকে, যুক্তি খণ্ডন। হ্যাঁ, এটা একদমই সত্যি যে আগে এক সময় অনেক বেশি নাটক করা হতো, একেবারেই অস্বীকার করি না। এবং লাস্ট 2 বছর 3 বছর ধরে যে খুব বেশি নাটক করছি সেটা না, তবে এবার করেছি। হ্যাঁ, এবার প্রায় 2 বছর পর। হ্যাঁ, 2 বছর পর।
এবং তার আগে যে নাটকগুলো করতাম আমার ক্ষেত্রে আমার নিজস্ব একটা এক্সপ্লেনেশন আছে, এটা আসলে কতটা অ্যাকসেপ্টেড সেটাও জানি না। আমি আসলে বছরব্যাপী ঘন্টা মানে খণ্ড নাটক করি, 1 ঘন্টা নাটক। যদি খুব নর্মাল হিসাবেও আমি করি, যদি আমি মাসে 6টা নাটক করি কিংবা 7টা নাটকও করি, তাহলে বছরে যে কিন্তু আসলে বড় একটা সংখ্যা দাঁড়ায়। সেটা কিন্তু ঈদের জন্য স্পেশালি করা সেটা কিন্তু না, বছর জুড়েই করা হয়, এটা ঈদে প্রচার হতো। তো সেই জায়গা থেকে নাটকের সংখ্যা বেশি ছিল। প্লাস আমার ব্যক্তিগত একটা শেখার জায়গা ছিল। আমার কাছে অলওয়েজ মনে হতো যে আমি আসলে যত কাজ করব তত শিখব। খুব অভিনয়ের তালিম নিয়ে আমি আসলে এখানে আসিনি। সিনিয়র যারা আছেন ওনাদের কাছ থেকে শিখেছি, যারা নতুন পুরনো ডিরেক্টর যারা ভালো কাজ করেন তাদের কাছ থেকে শিখেছি। শিখতে শিখতে আসলে একরকমের শেখা, তাও তো শেষ হয়নি, এখনও শিখছি। তো ওটা আমার জন্য একরকমের একটা লার্নিং প্রসেস ছিল এবং আমি সেটাকে ট্রুলি অনার করি। এখনও আমি ট্রুলি অনার করি যে আমি যদি অনেক ডিরেক্টরদের সাথে সেই সময় কাজ করবার সুযোগ না পেতাম কিংবা অনেকের স্ক্রিপ্টে কাজ করবার সুযোগ না পেতাম, তাহলে আজকে যতটুকু যা কাজ করতে পারছি কিংবা মনে হয় যে আচ্ছা ঠিক আছে এই চরিত্রটাকে এভাবে রূপায়ণ করি, সেই জায়গাটা হয়তো তৈরি হতো না। আচ্ছা সজল, আমরা আসলে যে মানে যুক্তি খণ্ডনের সেই পার্টটাতে যাব। আমরা আসলে যে যুক্তি খণ্ডনের পার্টটা করছিলাম সেই যুক্তি খণ্ডনের জায়গায় আপনাকে প্রসিড করা হলো, বলো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তখন সেটা আমার জন্য ছিল লার্নিং প্রসেস এবং আই লাভ টু ওয়ার্ক অন দ্যাট টাইম। এবং আমার কাছে মনে হতো যে দিস ইজ মাই ওয়ে টু লার্ন অ্যাক্টিং, লার্ন দি ওভারঅল প্রসেস অ্যান্ড সিনারিওজ অল। তো সেই চেষ্টাটাই করতাম সে সময়। তবে এটাও সত্যি, সাথে এটাও যে বুঝতাম না কিংবা মানতে চাইতাম না সেটাও কিন্তু না, যে আসলে একই চেহারা কিংবা একই অডিয়েন্স, সরি মানে একই আর্টিস্ট, সবারই তো আসলে একটা দেবার ক্ষমতা থাকে। হয় না যে আমরা যে কাজটাই করছি সেই কাজটা যদি আমরা অনেক বেশি করতে থাকি তখন নিজের জায়গা থেকে আসলে ভেরিয়েশনের জায়গাটা কমে যায়। এটা সত্যি। এবং আমি অকপট স্বীকারোক্তি আমার যে হ্যাঁ সে সময় আমার আসলে অনেক নাটক একই রকমই ছিল। এবং এটার পরে গিয়ে আমার একসময় মনে হয়েছে যে আচ্ছা যখন রান আউট মুভিটা করলাম তখন এখনও ভাবি যে বছরে হয়তো ওরকম 1-2 করে মুভি করব। তো হয় না যে এখন চাই যে একটু অন্যরকমের চরিত্র, অন্যরকমের গল্প, অন্যরকম চরিত্র গল্প বলতে এটা না যে আসলে সিরিয়াস গল্পই করতে চাই, সেটা না। আমি এই জায়গার মধ্যে একটু মানে বলছি, সেটা হচ্ছে যে আমি এই বছর মানে গত বছর আমি কয়েকটা নাটক দেখেছি, আসলেই যে আপনাকে আমরা ওই রূপে কখনো দেখি নাই। একটা নাটকে আপনাকে আমরা দেখেছি যে একদম গ্রামের একদম হাল চাষ করছেন বা এরকম একটা নাটক ছিল, নাটকটার নাম ঠিক এই সময় মনে আসছে না, এরকম ছিল। তারপরে একটা বেলুন বিক্রেতা একটা ক্যারেক্টার ছিল, এরকম ছিল আর কি। তো মানে আপনাকে নিজেকে ভাঙার যে চেষ্টাটা, এটা কখন উপলব্ধি হলো যে আসলে আমার নিজেকে ভাঙতে হবে? বা না, সে মানে ভাঙার চেষ্টা সেটা না। আসলে যদি বলি যে একজন আর্টিস্ট হিসেবে আসলে সবসময় তার বিভিন্ন চরিত্রে নিজেকে দেখতে তার ভালো লাগে, এটা বরাবরই যে অভিনয় করেন আমার মনে হয় প্রত্যেকের মধ্যে এই ব্যাপারটাই আছে। সময় সুযোগ হয়ে ওঠার ব্যাপারটা খুব বেশি দরকার। এমন ছিল যে হয়তো এমন চরিত্র খুঁজছি, এমন চরিত্র চাচ্ছি, সেই চরিত্র আমার কাছে আসে নাই, আরেকজন করেছে দেখেছি ভালো লেগেছে, মনে হচ্ছে ইস যদি এটা আমার কাছে আসতো। এই ক্ষেত্রে কি কোনো টেলিভিশনের কোনো প্রেশার ক্রিয়েট করা হয় বা কোনো পরিচালক আপনাদেরকে প্রেশার করা হয় যে সজল আপনি এই টাইপের নাটকই করবেন, আপনি এই টাইপের নাটকই, এরকম কোনো প্রেশার ক্রিয়েট করা হয় আপনাদের? এটা টিভি চ্যানেল কিংবা অন্য কারো কথা বলবো কিনা সেটা জানি না, তবে আমাদের এখানে একরকমের একটা, আমাদের এখানে না ওভারঅল একটা মাইন্ডসেট আছে। কাউকে কোনো একটা চরিত্রে সফল দেখলে পরে সামহাও তাকে বারবার করে ওরকম চরিত্রেই আসলে নিয়ে আসার একটা প্রবণতা আছে, চেষ্টা আছে সবার। ইভেন দর্শকও হয়তো তাই, দর্শকও হয়তো, আই এম সরি দর্শক যারা শুনছেন, যারা লিসনার যারা শুনছেন, উইথ ডিউ রেসপেক্টস টু অল, হয়তো ওই একই পছন্দের চরিত্রে দর্শকরা তাকে দেখতে চান, যে কারণে আসলে দেখা যায় ওই একই রকমের চরিত্রগুলোই কিংবা গল্পগুলোই ঘুরে ফিরে কাছাকাছি সময় চলে আসে। আমি সজল এই জায়গাটার মধ্যে একটু সুন্দর একটা এক্সাম্পল দিই আপনাকে, সেটা হচ্ছে চঞ্চল ভাইকে। আমরা হচ্ছে কি চঞ্চল ভাইয়ের কিছু নাটক হচ্ছে বৃন্দাবন দাস, আর হচ্ছে আরও একজনের আছে, ওনাদের যে চঞ্চল ভাইকে এই টাইপের ধরেন কিপটা গরিব এই অভিনয় করতে করতে একটা সময় মনে হচ্ছিল যে চঞ্চল ভাই তার নিজের সত্তাটাকে হারিয়ে ফেলছে। আমরা ভয় পাচ্ছিলাম লিটারেলি। আমি চঞ্চল ভাইয়ের সাথে যখন কথা বলি চঞ্চল ভাই নিজেও ভয় পাই। যখন আমরা আয়নাবাজি দেখলাম চঞ্চল ভাই ওখান থেকে বেরিয়ে চলে আসছে, মানে টোটাল ভাঙা একটা মানুষ, মানে আমরা সবাই লিটারেলি অবাক হয়ে গেলাম যে আসলে ওই মানুষটা কি আসলে এই চঞ্চল চৌধুরী কিনা।
তার মানে একটা জিনিস বুঝতে হবে যে আর্টিস্ট যিনি চঞ্চল ভাই উনি অনেক মেধাবী, ওনার মেধাটাকে আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা যারা আছি সেই মেধাটাকে আসলে প্রপারলি ইউজ করতে পারলে আমাদের নিজেদের লাভ, এবং তাতে করে আমাদের ইন্ডাস্ট্রির লাভ। তো ভাবনাটা আসলে সবার। আচ্ছা, তো আমরা কথার মাঝখানে একটু বলছিলেন রান আউটের কথা, যে ওটা তো প্রথম বাণিজ্যিক একটা ছবি ছিল, তো তারপরে আর কি প্ল্যান আছে কি, মানে মুভি করার বিষয়ে আমি একটু জানতে চাই। এখন যেমন আরেকটা ছবির কাজ চলছে, ওটার ম্যাক্সিমাম শুট হয়ে গেছে, হারজিত, ওটার গানের কাজ বাকি আছে। তো ইনশাল্লাহ ওটা হয়তো সামনে ঈদের পরে শেষ হয়ে যাবে, তারপর দেখা যাক কি হয়। এই সময় সবচেয়ে আলোচিত একটা বিষয় সেটা হচ্ছে যৌথ প্রযোজনার নামে যে একটা কাদা ছোড়াছুরির একটা বিষয়, আপনি কি এই বিষয়টা সম্পর্কে কিছু জানেন? হালকা শুনেছি, কিন্তু খুব বেশি আসলে এই ব্যাপারে জ্ঞান নাই। আচ্ছা, তো যে ব্যাপারে জ্ঞান নাই সে ব্যাপারে আসলে কথা বলাটা বোকামি। ওকে, আমাদের এই জায়গাটার মধ্যে মানে আমরা খুব ভালো ভালো জিনিস কিন্তু দেওয়ার অনেক পসিবিলিটি আমাদের এই এফডিসি থেকে। তো যৌথ প্রযোজনার নামে একটা নীতিমালা করা হয়েছে, যেখানে অনেক একদল বলছে যে নীতিমালাটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে ফলো করা হচ্ছে না, আরেক দল বলছে যে না, এটাই হচ্ছে পারফেক্ট নীতিমালা। তো এই নিয়ে যে দ্বন্দ্ব, তো এই মাঝখান থেকে আমি এই প্রশ্নটা আমি আসলে আপনি যখন বললেন যে আসলে নীতিমালা নিয়ে, আমি একটা কথাই বলতে পারি যে আমার কাছে বরাবরই মনে হয় যে আমরা তো এদেশের নাগরিক, এদেশের মানুষ, দেশকে ভালোবাসি। যে কোনো কিছুর ঊর্ধ্বে আসলে কিন্তু দেশ, আমাদের দেশের উন্নতি হলেই কিন্তু আমরা খুশি, আমরা সুখী। এর চাইতে আসলে বড় প্রাপ্তির কিছু নাই। যেটা করলে, যেভাবে যে জিনিসগুলো ডিসিশনস নিলে এবং সব পক্ষ মিলে যেভাবে করে একটা ভালো চিন্তা করা যায়, তাতে করে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নতি হয়, দেশের আর্টিস্টদের উন্নতি হয়, দেশের টিমের প্রোডাকশন থেকে শুরু করে ডিরেক্টর, কারণ সবাই আসলে খেটে কাজটা করেন এবং তাদের সবার উন্নতি হয়। তেমন কিছু আসলে আমি দেখতে চাই ওভারঅল। কোনো দল বিশেষে চিন্তা করতে পারছি না, খালি চিন্তা করতে চাই একটাই, যাতে করে সবাই চিন্তা করতে পারে যে আমরা বাংলাদেশি এবং আমরা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের উন্নতি চাই, উন্নয়ন চাই। একটা কমেন্টসের জায়গা আপনাকে নিচ্ছে, সেটা হচ্ছে কিছু মানুষের ধারণা যে অভিনেতা অভিনেত্রীরা নাটক থেকে যায় তারা নাকি চলচ্চিত্রের পর্দায় সফলতা পায় না। কতটুকু সত্য আপনি মনে করেন? বলতে পারবো না আসলে, এটা যারা বলছেন তারা ভালো বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয় অনেক বড় বড় কিছু এক্সাম্পলস আমাদের সামনে এখন আছে। আমরা যদি চঞ্চল চৌধুরীর দিকে তাকাই, মনপুরা এবং আয়নাবাজি এখন পর্যন্ত আমি জানি সবচেয়ে বড় ব্যবসা সফল ছবি, ছোট পর্দার আর্টিস্ট। কিন্তু এই মনপুরা আর হচ্ছে আয়নাবাজি দুইটাকে কিন্তু বাণিজ্যিক ছবি, আয়নাবাজিকে বাণিজ্যিক ছবি বলছে, কিন্তু মনপুরা কিন্তু বাণিজ্যিক ছবি ছিল না। বাণিজ্যিক ছবির সংজ্ঞা কি তাহলে? আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে হচ্ছে একটু দ্বন্দ্ব আছে, যে অনেকেই বলছেন যে আমাদের এখানে দুই ধরনের ছবি হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে বিকল্প ধারার ছবি, একটা বাণিজ্যিক ধারার ছবি। আমি অবশ্যই এই কথাটাতে বিশ্বাস করি না। আচ্ছা, আমার কাছে সবসময় মনে হয় যে ছবিটা একটা ফিল্ম ইটসেলফ, আর্ট ফিল্ম একদমই আলাদা ক্যাটাগরি, কিন্তু ওটা ছাড়া আসলে এখন অনেক ধরনের অনেক কনসেপ্টের অনেক রকমের ছবি হচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে। এবং কোন ছবিটা আসলে যদি আমরা মারদাঙ্গা কিংবা দুটো গানের কথা বলি যে কমার্শিয়াল ছবি, আর বাকি অন্য একটা ছবিকে যদি বলি কমার্শিয়াল ছবি না, তাহলে আমার মনে হয় আমাদের নিজেদের চিন্তাটাকে আরেকবার রিথিঙ্ক করার জায়গায় নিয়ে যাওয়া উচিত। পার্শ্ববর্তী দেশে দেখলেও আমরা বুঝতে পারি ওখানে ভাগের চাইতেও ব্যবসা সফল ছবি এমন ছবিগুলো হচ্ছে যে ছবিগুলো আসলে গান নাচ নির্ভর না। তার মানে আসলে সংজ্ঞা বদলাচ্ছে, কিংবা সংজ্ঞাটা আসলেই বদল, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না। ছবি ইটসেলফ ছবি, সেটা আসলে বিনোদন কতটা আপনাকে দিল সেটা ইম্পর্টেন্ট। এবং আমার কাছে অলওয়েজ একটা জিনিস মনে হয়, ছবি বলেন, মানে ফিল্ম বলেন কিংবা নাটক বলেন, এটা হচ্ছে টোটালি ডিরেক্টরস মিডিয়া। একজন ডিরেক্টর তার কনসেপ্টটাকে যত সুন্দর করে আপনাদের সামনে এক্সিকিউট করবে, সেটাই আপনাদের আসলে ভালো লাগবে। সেখানে আসলে ভালো গল্প দরকার, ভালো চরিত্রগুলোকে করবার জন্য ভালো আর্টিস্ট দরকার। দ্যাটস ইট। চলছে সজলের রিমান্ড, আর আমরা এখন অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের সেকেন্ড সেগমেন্ট, সেলফ ডিফেন্স। ওকে, সেলফ ডিফেন্স আপনাকে কিছু প্রশ্ন করা হবে, আপনার জায়গা থেকে আপনি সেটা ডিফেন্স দেবেন আর কি। ওকে, আচ্ছা, যদি ডিফেন্স ঠিক মতো করতে না পারি কি হবে? ওইটা হচ্ছে আপনার পারদর্শিতার উপর, আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা, নাটকে অভিনয় করতে গিয়ে অনেক অভিনেত্রীর প্রেমের প্রস্তাব পেয়েছেন, কথাটা কি সত্যি কিনা? অনেক না, মানে কিছু পেয়েছেন। ওটা তো আসলে যখন কোনো একটা জায়গায় আমরা কাজ করতে যাই একসঙ্গে, তখন এক রকমের আসলে একটা ভালো লাগা তৈরি হতেই পারে। দ্যাটস ভেরি নর্মাল।
এটা তো আসলে সব জায়গায় হয়ে থাকে, মানে সব আমাদের যদি আমরা এই ইন্ডাস্ট্রিতে ধরি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধরি, বাইরের ইন্ডাস্ট্রিতে ধরি, কিন্তু একটা সময় হয় কি যে ওই ভালো লাগা থেকে আসলে সংসার বাঁধার একটা স্বপ্ন তৈরি হয়। এমন কি কোনো স্বপ্ন মনের মধ্যে হয়েছিল যে না এই অভিনেত্রীকে নিয়ে আমি স্বপ্ন করবো, মানে ঘর বাঁধবো? সব ভালো লাগা থেকে যে আসলে ঘর বাঁধার স্বপ্ন তৈরি হয় সেটাও মনে হয় ঠিক না। আচ্ছা, কারণ ভালো লাগার আসলে এক এক রকমের হয়ে থাকে, সব ভালো লাগা একই রকম না। আচ্ছা, কিছু বন্ধু বিশেষের ভালো লাগাও আছে, কিছু বন্ধু বিশেষের ঊর্ধ্বের ভালো লাগাও আছে। তো সবগুলোকে আমার মনে হয় সংজ্ঞায়িত না করা ভালো এবং একই ছাঁচে না ফেলা ভালো। আচ্ছা আচ্ছা। তো সজলের আরেকটা মানে বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে আপনি নতুনদের সাথে কাজ করতে কেমন লাগে? অনেকটা সময় তো হয়েছে, এখন আপনি একটু পুরনো হয়েছেন, নতুনদের সাথে কাজ করতে কেমন লাগে? ভালোই লাগে। ভালো লাগে। যদি একটু নিজের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যদি একটু অ্যাডভাইসমূলক কথা বলেন যে আসলে ওদের কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, একটু অ্যাডভাইস দেন। আমি আমার কথাই বলি, আমি আসলে আমি প্রতি মুহূর্তে আসলে শিখি। এমনও হয় যে নতুন একজন আর্টিস্ট, তার সাথে দাঁড়িয়ে কাজ করছি যখন, তখন তার ডায়ালগ থ্রুইং, ডায়ালগ স্ক্যানিং দেখে কখনো কখনো মুগ্ধ হয়েছি। মনে হচ্ছে আচ্ছা মানুষ এভাবেও ভাবতে পারে, এই ডায়ালগটা আসলে এভাবেও বলা যায়, কিংবা তার আগে পরে এই এক্সপ্রেশনটাও অ্যাড করা যায়, যেটা হয়তো আমি ভাবি নাই। কিংবা হয়তো অনেক ক্যাজুয়ালি এত সুন্দর করে ডায়ালগটা বলে চলে গেল, মনে হয় যে আচ্ছা ঠিক আছে এভাবে করেও আসলে বলা যায়, ফাইন, লেটস ট্রাই। আমি হয়তো পরে ওটা শিখে নিয়ে আমি হয়তো নিজেরই অন্য একটা কাজে অ্যাপ্লাই করবার চেষ্টা করেছি, আই ডিড। তো সেই জায়গা থেকে আমি বলবো যে শেখার নাই সেটা না, একদমই ভুল কথা। তবে সাথে এটাও সত্যি, যেমন যে কাজটি আমরা করি সেটা আসলে আমি বলি না যে বারবার করে যে সেটা সিরিয়াস গল্প হতে হবে কিংবা রোম্যান্টিক কিংবা গ্রামের গল্প, সেটা না। যে কাজটা করি সেটা আসলে সিনসিয়ারলি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো কিছুর একটা রেজাল্ট আসে আসলে অনেক লম্বা সময়ের ফলাফলে। 1 বছরের ফলাফল, 2 বছরের ফলাফল কিন্তু আসলে কোনো ফলাফল না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমার কাছে বরাবরই মনে হয় যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরকম অনেকগুলো বছরের সমষ্টিগত ফলাফল একজনকে একটা জায়গা তৈরি করে দেয়, এবং সেই পর্যন্ত সবাইকে আসলে কাজ করে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। তো ওই জিনিসটা ইম্পর্টেন্ট। তো দেখা যাক এখন যারা কাজ করছে তারা যেন এই চেষ্টাটা করে, সেটা আসলে চাই। আচ্ছা, যখন একটা নাটক করতে যান, তখন প্রায়োরিটির কিছু বেসিস থাকে, যে আমার পরিচালক, প্রথম হচ্ছে গল্প, অনেকে বলেন যে গল্প, পরিচালক, তারপর হচ্ছে কাস্টিং, কে কাস্টিং। আপনি প্রথম কোন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন গল্প কোন নাটক করতে গেলে? স্ক্রিপ্ট, ওকে, তারপর চরিত্র। না এমন হয়েছে যে মানে এমন কোনো মানে মনে কোনো ঘটনা আছে যে আপনি এই ডিরেক্টরকে জীবনও পছন্দ করেন না, বাট ওর অদ্ভুত একটা স্ক্রিপ্ট আপনার হাতে আসছে, কিন্তু ওই লোকের সাথেই কাজ করতে হবে, এমন কোনো ঘটনা হয়েছে? অকপট স্বীকারোক্তি। হ্যাঁ, মানে সেই ক্ষেত্রে কি মানে ওই ভিতর থেকে কি সে অভিনয়ের জায়গাটা বেরিয়ে আসে কিনা আমি জানি না। আমি আসলে এই ক্ষেত্রটাতে উল্টা। আমার কাছে বরাবরই একটা জিনিস মনে হয়, যখন আপনি অন স্ক্রিনে আসছেন, স্ক্রিন হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আসলে ফাঁকিবাজির কোনো জায়গা নাই। আপনি কতটা কি পারেন, আপনার কতটুকু মেধা আছে, তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার চেষ্টা কতটুকু। এবং আমার বারবারই মনে হয় যে আমি বিলিভ করি এটা, যে আমি আসলে মেধাবী অতটা না, আমার চেষ্টাটা ভালো, আমি ভালো ট্রাই করি। কতটুকু হয় সেটা জানি না, কিন্তু আমার কাছে সেটা যে ধরনের স্ক্রিপ্টই আসুক না কেন, কিংবা আমি যদি একবার বলি যেটা হ্যাঁ করছি, আমি আমার চরিত্রটাকে যে কোনোভাবেই হোক চাই যে এটাকে একটা জায়গা পর্যন্ত নিয়ে কষ্ট করে চেষ্টা করে যাই, তারপর যা হবে হয়। তবে হ্যাঁ, যেটা বলেছেন এটা একদমই অস্বীকার করছি না। এমন হয়েছে যে হয়তো কাজটা করতে চাই নাই কিংবা করতে চাচ্ছি না, করতে হচ্ছে ডিউ টু সাম রিজনস, কিন্তু নিজের কাজের জায়গাটাকে সিনসিয়ারলি এবং অনেস্টলি করবার চেষ্টা করা হচ্ছে। ওকে, আরেকটা জিনিস হয়েছে যে আমাদের যে স্ক্রিপ্টিং এই জায়গাগুলোতে এখন নতুন কিছু স্ক্রিপ্ট নতুন ছেলেপেলেরা লিখছে, এরকম কোনো কাজ করা হয়েছে? নতুন ছেলেপেলেদের স্ক্রিপ্টের উপর কাজ করা হয়েছে? প্রচুর, মানে ওদের মেধার জায়গাটা বা থিঙ্কিংয়ের জায়গাটা কি ভালো লেগেছে কিনা? কারোটা অনেক বেশি সুন্দর, অদ্ভুত, এবং মনে হয়েছে যে মানে হয় না যে গল্প ভাবনাটা আসলে যত ডিফারেন্ট তত কিন্তু ভালো লাগে। যে আমার বেশি ভালো লাগে আসলে একটু সাইকোলজিক্যাল গল্প, মনস্তাত্ত্বিক গল্প, যেগুলো যেখানে হয় না যে অনেক একজন মানুষের আসলে ইনার জায়গাগুলো কিন্তু অনেক একজন মানুষের এক এক রকম। আমরা কিন্তু আসলে কেউ বললে পরে তার কথার ধরন দেখে তার আসলে ধরনটাকে আইডেন্টিফাই করি, কিন্তু সেটা ছাড়াও একজন মানুষ যে মনে মনে অনেক জিনিস চিন্তা করেন এবং ইটসেলফ একজন মানুষ যে ডিফারেন্ট একটা মানুষ হতে পারে, এগুলো জানবার সুযোগ তৈরি হতো না যদি না এই জায়গাটাতে কাজ করা হতো। অনেকে আরেকটা জিনিস বলে যে
অভিনয়ের জন্য মঞ্চটা অনেক প্রয়োজনীয়, এই জায়গাটা আপনি কতটুকু বিশ্বাস করেন? মঞ্চ অবশ্যই হতে পারে এক রকমের একটা ক্রাইটেরিয়া। আমি নিজেই মঞ্চের নই, তবে আমার কাছে মনে হয় যে আসলে মঞ্চে কাজ করেছেন, মাঝে কোনো গীতিনৃত্যের কোনো একটা কাজ করা হয়েছিল মনে হয় নাকি? অনেক আগে হ্যাঁ। ওটা একটা জিনিস ছিল, আমরা আসলে একটা স্কুলের বাচ্চারা ছিলাম, তো তখন ওই বাচ্চারা যারা আমরা সবাই মিলে স্কুলটাকে বাঁচাবার জন্য এক রকমের একটা ড্রাইভ দিয়েছিলাম, কারণ স্কুলের ওখানে আমরা সবাই আড্ডা দিতাম। আচ্ছা আচ্ছা। ওখানে যেটা হচ্ছে, ওখানে যেমন আমাদের যারা ছোট ছোট ছিল ওরা গান নাচ অভিনয় সবই শিখতো, আর আমরা আসলে সব আড্ডাই দিতাম। তো পরে যখন চিত্রান্টি উনি ছিলেন, চিত্রান্টি চলে গেলেন, তো তখন আমরা দেখা যায় যে সবাই মিলে ওই কি করা যায় সেটার একটা, এবং আমাদের ওই স্কুলেই প্রাচ্যনাটের প্র্যাকটিস হতো। তো ওই জায়গা থেকে আসলে সবসময় দেখা হতো এই পাবেল ভাইদেরকে, সবসময় ওনারা করতো, সুজন মামা ওনারা রিহার্সাল করতো। প্লাস মানে হয় ওরকম একরকমের আর কি শেখা ছিল। শেখা না, ওটা শেখা বলবো না, ওটা আসলে ফাঁকিবাজি শেখা, ওটা শেখা বলে না। ওকে, আমি কিন্তু আসলে সেলফ ডিফেন্স করছি না, আমার কাছে মনে হচ্ছে যেটা রিয়েল সিনারিওস আমি সেটাই বলছি। ওকে, আমরা আসলে সেই রিয়েল সিনারিওটা আসলে রিমান্ডের মধ্য দিয়ে বের করে আনার চেষ্টা করি। সেটা হচ্ছে, সজল বিয়ে করছেন না কেন? একদম ট্রুলি বিলিভ করি জন্ম মৃত্যু বিয়ে তিনটাই আসলে আল্লাহর হাতে, চাইলে হুট করে কোনো কিছু করা যায় না, এবং হুট করে করতেও চাই নাই। আচ্ছা আচ্ছা, মানে এর জন্য কি কোনো প্রিপারেশনের বিষয় আছে নাকি? প্রিপারেশনের চাইতে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্টলি মনে হয় যে আসলে সময় হয়নি। না, সময় তো অবশ্যই হয়েছে এবং বেশ আগেই হয়েছে, কিন্তু সাথে এটাও সত্যি আমার কাছে মনে হয় যে আসলে একটা সংসার কিংবা একটা নতুন জার্নি শুরু করবার আগে নিজেকে প্রত্যেকটা জায়গা থেকে গুছিয়ে নেওয়া ইম্পর্টেন্ট। আসলে হয় না যে অনেকে হয়তো করতে করতে গুছাতে পারেন, তারা তাদের মতো। অনেকে বলে যে আসলে গুছানোর চিন্তা করলে আসলে কখনো বিয়ে করাই নাকি হয় না। হ্যাঁ, সেটাও শুনেছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আরেকটা আপনার কাছে অভিমতের জানতে চাচ্ছি, সেটা হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে বিয়ে একটি প্রতিবন্ধকতা, এই কথাটা কি বিশ্বাস করেন আপনি? বিশ্বাস করি না, আবার বিশ্বাস করি। আচ্ছা, একটু যুক্তি খণ্ডন করুন। বিশ্বাস করি না কারণ আমার কাছে মনে হয় আসলে কোনো কিছুর সাথে কোনো কিছু সম্পৃক্ত না, প্রথমত। কারণ আসলে ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন দুটোকে আসলে একসঙ্গে এক ছাঁচে ফেলার কিছু নাই, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু সাথে আবার এটাও সত্যি, যখন আসলে পরিবার বলতে যাদেরকে বোঝায় যে যেমন বাবা মা ভাই বোন, তারা আসলে সেন্সেবল হন অনেক বেশি, তাদের এক্সপেকটেশনসগুলো যেমন থাকে, তাদের আসলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক বড় থাকে। জানেন বোঝেন যে আসলে যদি তার সন্তান তার ভাই কাজ করছেন, কিংবা কাজের ধরনটা যদি বোঝে যান যে কাজের প্রেশার হচ্ছে এরকম যে সকাল 10টা থেকে রাত 10টা মিনিমাম কাজ করতে হয়, এবং সেটার জন্য সকাল 8টায় উঠতেই হয়, এবং বাসে আসতে আসতে আসলে 12টা 1টাই বাজে, এবং সেই জায়গাগুলো অনেক কনসিডারের জায়গায় থাকে ইউজুয়ালি, কারণ বুঝে যান সবাই। কিন্তু যখন একজন পার্টনার হন, তার কিছু এক্সপেকটেশনস আসলে থাকেই, তো সেই জায়গায় আসলে তাকে সময় দেয়া, তার সাথে গল্প করা, তাকে তার মতো করে অভিনয় সারাটা জীবন তো ওইটাই করে যেতে হবে। হু সেইজ ওকে মানে ওই রকম যদি আসলে কোনো মানে ইয়া থাকে আর কি, চিন্তা ভাবনা থাকে, না আমার কাছে মনে হয় আসলে এক এক রকমের, এক এক সময়ের এক এক রকমের জার্নি। যেটা বলছিলাম যে শুরুর দিকের জার্নি একরকম থাকে সবার, এটা আমার মনে হয় একই কোয়েশ্চেন আমি আপনার দিকেও ছুড়ে দিতে পারি। আপনারাও যখন শুরুর দিকের জার্নি ছিল, যেই মাধ্যমে আপনি কাজ করছিলেন, তখন আসলে এক রকমের শেখার একটা পায়তারা ছিল, এবং সেই শেখার জন্য আসলে আপনাকে যে পরিমাণ পুস্তকাতিক ঘাটাঘাটি করতে হয়েছে কিংবা যে পরিমাণ রেফারেন্স ঘাটতে হয়েছে, সেটা তো আসলে পড়তে পড়তে জানতে জানতে আপনার জানার একটা স্টক তৈরি হয়ে গেছে। এখন হয়তো লিখতে চাইলে আপনি এমনি থেকে অনেক কিছু লিখতে পারেন, তেমনি একটা জায়গা তো তৈরি হয়। মানে আপনি অভিজ্ঞতার ভান্ডারের কথা বলছেন? কিছুটা। আপনার অভিজ্ঞতার ভান্ডার অনেক বড়, আমরা জানি। না, অনেক বড় না, এখনো সমৃদ্ধ করার চেষ্টা করছি। আচ্ছা, আসলে মানুষের আসলে শিক্ষার তো কোনো শেষ নেই, আর অভিজ্ঞতা যে ভান্ডারের ঝুড়িটা আসলে অনেক বড়, আসলে এটা কত পরিমাণ অভিজ্ঞতা নেই আসলে সেই মানুষগুলোই বলতে পারে। আচ্ছা, মিডিয়াতে একটা জিনিস খুব ভালো দেখা যায়, শুধু আমাদের বাংলাদেশ মিডিয়াতে না, ওয়ার্ল্ড মিডিয়াতে একটা জিনিস দেখা যায় যে রিলেশনের যে বিষয়গুলো বা বিয়ের বিষয়গুলো অনেক অভিনেতা অভিনেত্রীরা হাইড করে। এটার কি সিক্রেট থাকতে পারে? এটা যার যার ফিলোসফি, কেন কোন আঙ্গিকে আসলে সে সিক্রেটলি জিনিসটা মেনটেন করেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। তবে এটাও সত্যি, এক রকমের একটা জিনিস শোনা যেত যে বিবাহিত অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেসদের প্রতি এক রকমের আগ্রহ কমে যায়, শোনা যেত। আমার কাছে আবারও সেটাও মনে হয় যে এটা হয়তো অতটা ট্রুথ না, কারণ
একজনের কর্ম দিয়ে আসলে তাকে জাজ করা হয়, তার ব্যক্তিগত জীবনটা কেমন সেটা দিয়ে কি খুব বেশি জাজ করা হয় না। ওইরকম জাজ করলে তো আসলে সানি লিওন এই পর্যায়ে এসে অভিনয় করতে পারতো না। এক্স্যাক্টলি। ব্যক্তিগত জীবনে আসলে আমরা যে চরিত্রগুলো করি সেই চরিত্রগুলো তো আসলে আমরা নই না। সেই দেখা যায় ওখানেরই কোনো একটা চরিত্র হয়তো কারো ভালো লাগে, ওখানের কোনো একটা ডায়লগ কারো ভালো লাগে, কিন্তু আসলে আক্ষরিক অর্থে কি আমরা ওভাবে কথা বলি বা আক্ষরিক অর্থে কি আমরা ওভাবে দাঁড়াই? নিশ্চয়ই না। তো আমরা আসলে খুব কাঠখোট্টা টাইপের কিছু মানে কথা শুনছিলাম সজলের মুখ থেকে। একটু দেখি একটু রোমান্টিক হওয়া যায় কিনা সজলের সাথে। আমি সজলকে একটু ইউনিভার্সিটিতে ব্যাক করাতে চাই, যেখানে হচ্ছে একটা মেয়ের সাথে সে বৃষ্টিতে ভিজছিল, প্রথম দেখা হয়েছিল। সজল, এটা কি মনে আছে আপনার? এত সব কিছু জানেন কি করে? বেসিক্যালি আপনি রিমান্ডে আছেন, তো আমি সব কিছু পড়াশোনা করি আসলে রিমান্ডে আসতে হয়। আমি একটু জানতে চাচ্ছিলাম সেই মানুষটার কথা, যে প্রথম দেখাটা হলো, হ্যাঁ, আর ও প্রথম দেখার দিনে নাকি বৃষ্টি ছিল। সত্য কিনা এটাকে বলেন, সত্য কিনা? হ্যাঁ, ট্রু। আচ্ছা, ওকে। তো একটু মানে নাম আমরা জানতে চাবো না, আমরা একটু ঘটনাটা একটু ছোট্ট করে শুনতে চাই। ঘটনাটা কি ছিল? অল্প বয়সে যেটা হয় আর কি, অল্প বয়স ইউনিভার্সিটিতে ভর্তি হব সেই সময়টা, তখন মাত্র ইন্টার ক্রস করেছি। আচ্ছা আচ্ছা। তো এটা কোন বিশ্ববিদ্যালয় ছিল? ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস রেজিস্টার বিল্ডিং এর সামনে। তো জানি না আসলে তখন এমনিতেই আসলে সব কিছুতে খুব শিহরিত পুলকিত হওয়ার ব্যাপারটা থাকে। আর ভালো লাগাটা তো দোষের কিছু না আসলে, কখনোই কারোর দিক থেকে না। ভালো লাগাটা আমার কাছে সব সময়ই অনেক বড় একটা বিষয়। এই যেমন আমাকেও যদি ব্যক্তিগতভাবে কারো এখন ভালো লাগে, সেটা তো আমি মনে করি আমি ব্লেসড। অবশ্যই অবশ্যই। অন দ্যাট নোট, ওই টাইমেও একই জিনিস ছিল, ভালো লেগেছিল আসলে। যাকে ভালো লেগেছিল তার আসলে ব্যক্তিত্ব ভালো লেগেছিল অনেক বেশি, তার কথার ধরন, চিন্তার ধরন, মানুষটা কতটা সুন্দর কিংবা কি ছিল সেটা বলছি না, কিন্তু তার চাইতে ওটা অনেক বেশি বড় একটা অংশ হয়ে গেছিলো। এবং আসলে কখনোই এমন হয়নি, আমরা কেউ কাউকে বলি না এরকম করে, কিন্তু আসলে সিচুয়েশন অনেক কিছু। তখন তো আসলে ফেসবুকের সেই প্রাদুর্ভাবটাও মনে হয়েছিল না, তখন কমিউনিকেশন কিভাবে হয়েছে? চিঠি। বাহ, কয়টা চিঠি লিখেছিলেন আপনি? অসংখ্য। বাহ, আমারও অসংখ্য চিঠি পেয়েছি। এখনো পাচ্ছেন? এখন তো চিঠি পান না, মানে SMS পান? SMS পাই, চিঠিও পাই এখনো কিছু। কারণ এটা আমি অনেক জায়গায় বলছি, আমার আসলে চিঠি পছন্দ। আমার কাছে কেন যেন মনে হয় চিঠির সাথে কোথায় গিয়ে যেন একটা হৃদয়ের কানেকশন আছে, যেটা লেখা হয় আসলে সেটা কোথায় গিয়ে যেন কানেক্টেড হয়ে কাগজের উপর উঠে আসে মনে হয়। তো যে কারণে এখনো অনেকে চিঠি পাঠান যারা জানেন যে আমি পছন্দ করি, পড়ি, ভালো লাগে। আচ্ছা, আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8। সজল এখনও চিঠি লেখা পছন্দ করেন। সজলকে যদি মানে আপনারা এখনও চিঠি লিখতে চান, সজলের বাসায় দিয়ে আসতে পারেন। রঙিন খামের চিঠি এখনও সজল সে পছন্দ করে। সত্যি তাই। আচ্ছা, ঠিক আছে। তো ভবিষ্যতে যে বিষয়টা, আমরা আসলে ভবিষ্যতের পরিকল্পনা, গড নোজ দ্যাট, আপনার প্ল্যানটা কি? যেহেতু আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টের একদম লাস্টের দিকে আছি। কি বিষয়ে? অভিনয়ের বিষয়ে, লাইফস্টাইলের বিষয়ে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আসলে কখনো আজ পর্যন্ত কোনো কাজ খুব বেশি প্ল্যান করে করি নাই। আমি আসলে আমার সামনের 7টা দিন দেখতে পাই, এই 7 দিন আমি আসলে কি করছি সেভাবে করে স্ক্যাজুয়ালসটাকে গুছানো হয়। কি করব, কোন আঙ্গিকে কোন জায়গাটাতে কি করব, একদমই প্ল্যান কিছু নাই। আমার কাছে অলওয়েজই মনে হয় মানুষের পথ চলার মধ্যে অনেক রকমের অপরচুনিটিস, অনেক রকমের ডিসঅ্যাডভান্টেজেস, অনেক রকমের প্রতিবন্ধকতা সামনে চলে আসে। সেটাকে ওভারকাম করে যা যা পজিটিভ বিষয়গুলো আছে সেগুলোকে পিক করে নিয়ে সেটার উপরে বেস্ট এফোর্ট দেওয়াটাই হচ্ছে আসলে লাইফ। আমি আসলে ওভাবেই আগাতে চাই। আচ্ছা আচ্ছা। প্রশ্ন তীর। ওকে, সজলের 2টা ভালো গুণ আর 2টা খারাপ গুণ বলুন। ওফ, খারাপ গুণ তো প্রচুর। ভালো গুণ, নিজের চোখে ভালো, আমি মানুষটা সৎ। ওকে। মিথ্যা খুব কম বলবার চেষ্টা করি। আর খারাপ গুণ? না, ওই দুটো তো একই হয়ে গেল, তাই না? সেকেন্ডটা হবে কিছুটা পাংচুয়াল। আচ্ছা, সময় মানে সময়ের মতো আসা। হ্যাঁ, সময়ে কাজটা সময় করার চেষ্টা করি। ওকে, শুধু বিয়েটা ছাড়া আর কি? সেটা তো নির্ভর করে আসলে কার কখন আসল সময়। আর খারাপ গুণ 2টা? খারাপ গুণটা হচ্ছে অলস। ওকে। যখন ছুটি পাই তখন আসলে অনেক বেশি অলসতা ভর করে। খুব বেশি পছন্দ হচ্ছে ঘুম। এমনও হয়েছে যে হয়তো টানা 48 ঘন্টার মতো ঘুমিয়ে গেছি, হয়তো খাবারটা খেয়েছি উঠে উঠে, এরকম।
মানে যখন সুযোগটা ওরকমভাবে পেয়েছি। মানে ওই স্পেশাল টাইমটাতে মনে হয় না যে একটু ঘুরে বেড়ানো, বন্ধুর সাথে আড্ডাবাজি করার এরকম? আমার মনে হয় ওই সময় দুইটা দিনে আসলে নিজেকে প্রিপেয়ার করাটা ইম্পর্টেন্ট হয়ে যায়, এরপরে গিয়ে আসলে বাকিটা। আরেকটা খারাপ গুণ, দুটো তো বলেই ফেললাম মনে হয় নাকি? একটা বলেছেন, অলস আর ঘুম একই। হ্যাঁ আচ্ছা, আরেকটা খারাপ গুণ হচ্ছে আমি জেদ পুষে রাখি। আচ্ছা, মানে এটা একটা সময় বড় আকারে ব্লাস্ট করতে পারে। কখনো কখনো করেও না, কিন্তু হয় না যে একটা সুপ্ত জেদ থেকে যায়। হয় না যে কেউ হয়তো হার্ট করলো, ওই সময় ইউজুয়ালি হয়তো বলেই দিই, আমি আসলে যা বলি সামনেই বলি। এটা একটা ভালো গুণ হতে পারে যে যা বলি সরাসরি বলি। যদি না বলি তাহলে সেটা থেকে যায়। ওকে, নাম্বার 2, সজলের জীবনে কোনো ভুল এখনো কি সজলকে কষ্ট দেয়, বা কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত সজল কষ্ট পায়, বা কোনো অনুশোচনার জায়গা থেকে সজল এখন কষ্ট পায়, বা কোনো একটা ভুলের কারণে? আমার কষ্টের চাইতে আমার মনে হয় আব্বাকে কষ্ট দিয়ে ফেলছি একটা বিষয়। সেটা হচ্ছে ইন্টারে যখন ভর্তি হলাম তখন সবার ইচ্ছা ছিল যেন নটরডেমে পড়ি। আচ্ছা, নটরডেমে ভর্তি হয়েছিলাম, কিন্তু সামহাও একরকমের একটা ফাঁকিবাজি ভর করছিল সে সময়। তো সবারই হয় এই সময়টাতে। তো তখন আব্বা আসলে ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলেন। আব্বাকে তখন বলেছিলাম যে ঢাকা কলেজে পড়তে চাই, এক্সকিউজটা দিয়েছিলাম যে তুমি ঢাকা কলেজের, সেজন্যই পড়তে চাই। এবং আব্বা খুবই সরল মনে সেটা রাজি হয়ে যান। ওখানে ভর্তি হওয়ার পরে ক্লাস ঠিক মতো করি নাই। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠার সময় বন্ড দিতে হয়েছিল, কারণ ক্লাস খুবই কম করেছিলাম। আচ্ছা, যে যেটা ছিল এরকম যে যদি সব সাবজেক্টে পাশ করি তাহলে আসলে বন্ড দেওয়া হয়, মানে সেই বন্ডটা নেওয়া হচ্ছিল, তাহলেই ইন্টার পরীক্ষা দিতে পারবো, না হলে আসলে পরীক্ষা দিতে দেবেন না। তো লাকিলি আসলে পাশ করে যাই। তখন একটু পড়াশোনা করেছিলাম ঠিকঠাক, তবে একদম বেসিক্যালি ঠিকঠাক মতো পড়তে শুরু করেছিলাম একদম শেষের ইনিংসে, ওই যে প্রিটেস্টের টাইম থেকে। তো যে কারণে আসলে আমার 7-এর জন্য স্ট্যান্ড ছুটে যায়। সেটা আমার একটা বড় ভুল। আমার কাছে এখন মনে হয় যে আসলে আব্বাকে একটা ভালো গিফট তো দিতে পারতাম, অ্যাটলিস্ট চেষ্টাটা করতে পারতাম, সেটা করিনি। না, এই সময় এসে মানে সে অনুশোচনার জায়গাটা যে আপনার মধ্যে জাগ্রত আছে, সেটার জন্য সেটা অনেক ওটারও কারণ আছে, কারণ রেজাল্টটা হওয়ার পরে আমি আব্বাকে কন্টিনিউসলি আধা ঘন্টা কাঁদতেই দেখছিলাম। আমার তখন থেকে মনে হচ্ছিল যে আই ডিড এ ব্লান্ডার, আই শুডন্ট। ওকে, আরেকটা জিনিস, অনেকের সাথে আপনার ভালো বন্ধুত্ব হয়েছে, মানে ভালো জায়গা, কি জানতে চাও, যে ভালো লাগার জায়গা হয়েছে, প্রেম করেছেন, হ্যাঁ অনেকের সাথে। জীবনে সবচেয়ে মূল্যবান গিফট কি পেয়েছেন? ভালোবাসা। ওকে, এটা হচ্ছে তো ইনভিজিবল, ভিজিবল কি গিফট পেয়েছেন আপনার কাছে মূল্যবান মনে হয়েছে? আমি জানি না, আমার কাছে মনিটারি জিনিস অনেক বেশি মূল্যবান মনে হয় না। মূল্যবান মনে হয় না কারণ আসলে সেই যে মনিটারি যে কোনো একটা জিনিস কিংবা যেটা আসলে বস্তুগত জিনিস, সেটা আসলে ক্ষয়িষ্ণু, সেটা ক্ষয় হবেই। তো ওই জিনিসটার ভ্যালু আমার কাছে কোনো কালেই নাই। ওকে, এবং আমাকে ওরকম কোনো কিছু দিয়ে আসলে কেউ কখনো কাইট করতেই পারেনি আজ পর্যন্ত। ওকে ওকে, লাস্ট ইউ, প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি কবে? মানে শুধুই স্পর্শ? হ্যাঁ, প্রথম স্পর্শের বিষয়টা সবারই মনে থাকে। শুধুই স্পর্শ, শুধুই অনুভূতি, যেটা আপনাকে এখনো মানে মাঝে মধ্যে মনে হয় যে দিস ইজ দ্য ফার্স্ট টাচ কোনো মানুষের, এখনো মনে পড়ে? মনে হচ্ছে আসলে রিমাইন্ডার তা হয় না যে, হ্যাঁ স্বাভাবিক, মানুষের জীবনে তো আসলে ভালো লাগা থাকবেই, সেটা তো খুবই স্বাভাবিক। হ্যাঁ, এবং সেই ভালো লাগা আপনাকে একটু ইজি করে দেয়। যেমন আমি যখন প্রথম প্রেমে পড়ি স্কুল জীবনে, আমার বউ শুনবে হয়তো বা আসলে এই অনুষ্ঠানটা, তারপরে আমি বলি আমার প্রথম যে প্রেমে, যখন আমরা দুজন পাশাপাশি হাঁটছিলাম তখন আমার হাতটা ওর হাতের সাথে লাগছিল, মানে আমার এখনো মনে পড়ে সেই অনুভূতিটার কথা, সেই স্পর্শটার কথা। মানে এরকম কোনো স্পর্শ বা অনুভূতির কথা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, ওটা বলেই ফেলি আমি তো, হচ্ছে ওই যে যার কথা বলছি আর কি, হ্যাঁ, যে ভার্সিটির সেই বৃষ্টি ভেজা সেই মেয়েটির কথা বলছেন। তো তার হাত খুব সুন্দর ছিল, হাত এবং পা খুব সুন্দর। এবং আমার মনে পড়ে যে আমি আসলে তাকে প্রথম কথা এটা বলেছিলাম, সবাই তো আসলে অন্য রকমের প্রশংসা করে, আমি তাকে এটাই বলেছিলাম যে অনেক সুন্দর, হাত খুব সুন্দর বলেছিলাম, হাত খুব সুন্দর বলেছিলাম। এবং সেটা আসলে হ্যাঁ ওর সময় আর কি একটা স্পর্শ সেটা। ওকে, লাস্ট প্রশ্ন আমাদের অনুষ্ঠানের,
আজকে একটা ডার্ক ট্রুথ বলবেন, একটা সত্য কথা বলবেন। আমি এতক্ষণ পর্যন্ত সত্যিই বলেছি। আচ্ছা ওকে, আরেকটা সত্য কথা, লাস্ট শেষ একটা সত্য কথা বলবো যা আজও পর্যন্ত কাউকে বলা হয়নি, বা কোনো মানুষকে বলা হয়নি, বা পরিবারকে বলা হয়নি, বা কাছের বন্ধুকে বলা হয়নি। একটা সত্য কথা বলবেন আজকে, মানে যে কোনো সত্য, হ্যাঁ যে কোনো আপনার সত্য একটা ঘটনা যা আজও পর্যন্ত টপ সিক্রেট রয়ে গেছে। টপ সিক্রেট যে কোনো বিষয় জানি না, কিন্তু আমার লাইফ মোর লাইক এ ওপেন বুক। তো ওই জায়গা থেকে এরকম কোনো খুব ম্যাসিভ টপ সিক্রেট নাই যেটা আসলে শেয়ার করা হয় নাই। এমন কি কোনো কিছু হয়েছিল স্কুল জীবনে, কোনো কিছু হয়েছিল বা কলেজ জীবনে যে একটা ফাঁকি দিয়েছেন, বা কোনো সেমিস্টার গ্যাপ দিয়েছেন, বা কোনো কিছু হয়েছে পরিবারের কাছে বলা হয়নি? আচ্ছা, বাট ইট ভেরি সিলি, এমন না এটা আসলে। ওকে, বলে দিন, সমস্যা নেই। টাকা চুরি করেছিলাম। ওকে, আমিও অনেক সময় টাকা চুরি করেছিলাম। ও আচ্ছা, আমি বই চুরি করছি। আচ্ছা, কোথা থেকে? লাইব্রেরি থেকে? হ্যাঁ, না, বইমেলা থেকে। বইমেলা থেকে সবাই এরকম যেতাম, ঢাকা কলেজের সবগুলো, যে কারণ বই কেনার আসলে এত পয়সা তখন ছিল না। আমার বাসা থেকে কখনোই আমাকে খুব বিলাসী জীবন দেওয়া হয় নাই। তো ওখানে যাওয়ার পরে 2-3 রকমের কাজ করতাম সেই ছোটবেলা থেকে। সেটা হচ্ছে ওই যে যখন স্কুলের এক রকমের খাতা বই কেনার প্র্যাকটিস থাকতো না, ওই যে নিউ মার্কেট থেকে কখন কিনতো, তো ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন কমিক্স পড়ার খুব শখ ছিল। টিনটিন পড়া, হ্যাঁ, চাচা চৌধুরী, সাবু, হ্যাঁ, এইসব। তো তখন কারণ মারা লিস্ট নিয়ে যেত, মারা কিনতো, আর আমি তখন আমার ধান্দা হতো যে আমি কত তাড়াতাড়ি কতগুলো পড়ে ফেলতে পারি, কারণ সব তো কেনা যাবে না, হয়তো যেগুলো পড়া হয়নি সেগুলো কিনে দিবে। তো ওই এক দাঁড়ানোতে পড়তাম যত পারি। আর হচ্ছে বই মেলা থেকে আমি বই চুরি করছি, এবং বেশ চুরি করছি। ওকে লিজেনার, আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম 94.8। আমরা আসলে অনেক কষ্টের পর আসলে সজলের মুখ থেকে একটা অনেক মজার একটা সত্য শুনতে পারলাম। অনেক ভালো লাগলো যে সজল এই অনুষ্ঠানে এসে আপনি আপনার সত্যি ঘটনাগুলো বা সত্যি কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমারও অনেক ভালো লেগেছে। আমি ভেবেছিলাম যে কি কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের জন্য হয়তো একদম শেষ হয়ে গেলাম, কিন্তু আমার ভালো লেগেছে। কোয়েশ্চেন যা ছিল খুব ইন্টারেস্টিং, অ্যান্ড আই এনজয় দ্য টাইম। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে লিসেনার, আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম 94.8। আমাদের সঙ্গে থাকুন। আগামী সপ্তাহে রিমাইন্ডার হট সেটে আরো একজন তারকাকে নিয়ে উপস্থিত থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। মাঝখানে একটা কথা বলবো। ওকে, বলবেন। সেটা হচ্ছে এই শো শেষে আমি তোমাকে কিছু প্রশ্ন করবো। ওকে, সেই প্রশ্নটা আসলে বা সেই শোনার পরে সেটা হবে অফ ইয়ারে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্যাপিটাল এফএম এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।